কি হবে এই কোম্পানির পুরো সিস্টেম হঠাৎ ভেঙে পড়লে? আর কি হবে যখন একজন পরিচ্ছন্নতা কর্মীর ১৬ বছর বয়সী মেয়ে, যাকে কেউ কোনোদিন খেয়াল করেনি, সেই এই কোম্পানিকে বাঁচাতে পারবে? বৃহত্তম টেক কোম্পানির সিইও রাজবীর সিং কখনোই ভাবেননি যে তার ভবিষ্যৎ এমন একটি মেয়ের হাতে থাকবে যার নাম পর্যন্ত তিনি জানতেন না। জাপানি বিনিয়োগকারীদের সাথে ৫০০ কোটি টাকার চুক্তি, শত শত চাকরি এবং $1 বিলিয়ন কোম্পানির ভবিষ্যৎ সবকিছু এখন ঝুঁকির মুখে। আর এখন যখন প্রতিটি ইঞ্জিনিয়ার হাল ছেড়ে দিয়েছেন, ঠিক তখনই একটি মেয়ে এগিয়ে আসে এবং বলে, যদি আপনারা আমাকে এখনই সিস্টেমে কাজ করতে না দেন, তাহলে ৫ মিনিটের মধ্যে আপনাদের পুরো কোম্পানির ডেটা চিরতরে মুছে যাবে। এই অসাধারণ গল্পটি দেখতে আমাদের চ্যানেল তাসলিমা বয়েস সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান আপনারা কোথা থেকে দেখছেন। একটি অচেনা মেয়ে কি তার মায়ের কাছে করা একটি প্রতিশ্রুতির কারণে পুরো কোম্পানির ভাগ্য বদলে দিতে পারবে? ঠিক সকাল 9:02 মুম্বাইয়ের সবচেয়ে জমকালো বিজনেস টাওয়ারের ২৭তম তলায় অবস্থিত টেক ইনোভেশন কোম্পানি সিস্টেমস অ্যান্ড লিমিটেডে প্রতিদিনের মতো ব্যস্ততা ছিল। হঠাৎ যেন কোনো অদৃশ্য শক্তি বোতাম টিপে দিল। কোম্পানির সব কম্পিউটার স্ক্রিন একসঙ্গে জমে গেল। প্রথমে একটি স্ক্রিন, তারপর দ্বিতীয়টি, এবং তারপর পুরো ফ্লোরের প্রতিটি মনিটরে নীল স্ক্রিন দেখা যেতে লাগল। সিইও রাজবীর সিং তার কেবিন থেকে দ্রুত বাইরে বেরিয়ে এলেন। তার চোখে ছিল এক অদ্ভুত ডিউটি, কিছুটা ভয়, কিছুটা রাগ। তিনি তার ঘড়ির দিকে তাকালেন এবং তারপর তার সহকারীর দিকে। এটা কোনো কাকতলীয়া ঘটনা ছিল না যে আজই তার জাপানি বিনিয়োগকারীদের সাথে ৫০০ কোটি টাকার চুক্তিতে স্বাক্ষর করার কথা ছিল। তার কপালে ঘামের ফোঁটা চিকচিক করছিল। এখানে কি হচ্ছে? তিনি চিৎকার করে জিজ্ঞেস করলেন, যাতে পুরো ফ্লোর স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই সিকিউরিটি সাইরেনগুলো বেজে উঠল, এত জোরে যে কানে ব্যথা হচ্ছিল। কর্মচারীদের মোবাইল ফোনগুলো একসঙ্গে বেজে উঠল। সবার কাছে একই বার্তা, সিস্টেম ক্র্যাশ অ্যালার্ট, সিকিউরিটি ব্রিচ ডিটেক্টেড। মনোজ, কোম্পানির একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী, যিনি গত ১০ বছর ধরে এখানে কাজ করছেন, তিনি তার ১৬ বছর বয়সী মেয়ে কাব্যার হাত ধরে পেছনের প্রবেশদ্বারের দিকে টানছিলেন। তাড়াতাড়ি চলো বেটা, আমাদের এখান থেকে বের হতে হবে, কেউ আমাদের এখানে দেখে ফেললে চাকরি চলে যাবে, তিনি তার মেয়েকে বললেন, যাকে তিনি স্কুল শুরুর আগে তার কর্মস্থল দেখাতে এনেছিলেন। কিন্তু কাব্যা তার বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তার চোখ করিডোরে দৌড়ে বেড়ানো ইঞ্জিনিয়ারদের দিকে স্থির ছিল, যাদেরকে সে প্রতিদিন লুকিয়ে দেখত যখন তারা সিস্টেমে কাজ করত। সে তার বাবার সাথে বহুবার বিল্ডিংয়ে এসেছিল এবং প্রতিবারই প্রযুক্তিগত কথা শোনার জন্য লুকিয়ে পড়ত। ইনক্রিপ্টিভ ব্যাকআপ ফাইলগুলোও করাপ্ট হয়ে গেছে, একজন ইঞ্জিনিয়ার চিৎকার করে বলল। মেইন সার্ভার রুমে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, অন্যজন বলল। কাব্যার হৃদস্পন্দন বেড়ে গেল। সে ঠোঁটে জিভ বোলালো এবং ধীরে ধীরে নিজের মনে বিড়বিড় করল, এটা কোনো অ্যাট্যাক নয়, এটা একটি লুপ নেটওয়ার্ক কনফিগারেশনের ভুল। তার কণ্ঠস্বর কাঁপছিল, যেন সে এমন কিছু জানে যার কেউ জানে না। চলো কাব্যা, আমাদের এখনই যেতে হবে। মনোজ আবার তার মেয়ের হাত ধরলেন। তার চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল। যদি কেউ জানতে পারে যে সে তার মেয়েকে এখানে এনেছে, তবে তার 10 বছরের পুরনো চাকরি চলে যাবে, এবং এই চাকরিটিই ছিল যার মাধ্যমে সে তার মেয়েকে পড়াতে পারত, তার স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে পারত। কিন্তু সেই মুহূর্তে কাব্যা এমন কিছু করল যা তার বাবা কখনোই কল্পনা করেননি। সে তার বাবার হাত ঝেড়ে দিল এবং দৌড়ে সার্ভার রুমের দিকে চলে গেল, যেখানে সবাই আতঙ্কে ছিল। যখন সে সার্ভার রুমের দরজা খুলল, সেখানে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য থেমে গেল। চশমা পরা ইঞ্জিনিয়ার, কড়কড়ে স্যুটের ম্যানেজার এবং স্বয়ং সিইও রাজবীর সিং, সবার চোখ এই ছোট্ট মেয়েটির উপর স্থির হল। তাদের চোখে ছিল বিস্ময় আর অবজ্ঞার মিশ্রণ। এই পরিচ্ছন্নতা কর্মীর মেয়ে এখানে কি করছে? সুপারভাইজার অরুণ শর্মা চিৎকার করে উঠলেন। তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। সিকিউরিটি, ওকে বাইরে বের করো। কাব্যার বাবা তার পিছু পিছু দৌড়ে এলেন। তার মুখে ছিল লজ্জা আর ভয়। স্যার, মাফ করবেন, আমার মেয়ে, আমি ওকে এখনই নিয়ে যাচ্ছি, তিনি মিনতি করে বললেন। কিন্তু কাব্যাকে কেউ বাইরে বের করার আগেই সে এমন কিছু বলল যা সবাইকে হতবাক করে দিল। যদি আপনারা আমাকে এখনই সিস্টেমে কাজ করতে না দেন, কাব্যা কাঁপানো গলায় বলল। তার চোখ সিইওর দিকে স্থির ছিল। তাহলে 5 মিনিটের মধ্যে আপনাদের পুরো কোম্পানির ডেটা চিরতরে মুছে যাবে। সার্ভার রুমে এত গভীর নীরবতা নেমে এলো যে দেওয়ালে লাগানো ঘড়ির টিকটিক শব্দেও স্পষ্ট শোনা যাচ্ছিল। কাব্যা যে কথাগুলো বলেছিল সেগুলো বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। 5 মিনিটের মধ্যে আপনাদের পুরো কোম্পানির ডেটা চিরতরে মুছে যাবে। একটি মেয়ে
তাও একজন পরিচ্ছন্নতা কর্মীর মেয়ে, সে এমন কথা কিভাবে বলতে পারে? রাজবীর সিং তার পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছলেন, আর চোখে ছিল এক অদ্ভুত ধুতি যা কোম্পানিতে কেউ চিনতে পারল না। হাতে ধরা তার মোবাইল ফোনটি ক্রমাগত কেঁপে উঠছিল। জাপানি বিনিয়োগকারীদের একের পর এক কল আসছিল, কিন্তু রাজবীর সিং ফোনটিকে উপেক্ষা করলেন এবং দ্রুত পদক্ষেপে কাব্যার দিকে এগিয়ে গেলেন, যেন তিনি নিজেই এই কঠিন পরিস্থিতি সামাল দিতে চান। তুমি কে এবং তুমি কিভাবে জানো যে এখানে কি হচ্ছে? রাজবীর কাব্যার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন। তার কণ্ঠে রাগ এবং কিছুটা কৌতূহল ছিল। মনোজ এগিয়ে এলেন, তার চোখে জল ছিল। স্যার, এই আমার মেয়ে কাব্যা, আমি 10 বছর ধরে এখানে কাজ করছি, আমাকে মাফ করে দিন, আমি ওকে এখনই নিয়ে যাচ্ছি। চুপ থাকো, রাজবীর মনোজের উপর চিৎকার করে বললেন। তারপর তিনি আবার কাব্যার দিকে তাকালেন। এবার তার চোখে আরও বেশি ক্রোধ ছিল। আমি জিজ্ঞেস করেছি, তুমি কিভাবে জানো যে এখানে কি হচ্ছে? কাব্যা পেছনে ঘুরে মনিটরগুলোর দিকে তাকালো। তার চোখ স্ক্রিনে দেখা কোডগুলোর দিকে স্থির ছিল। তার আঙুলগুলো কাঁপছিল, যেন সে অদৃশ্য কিবোর্ডে টাইপ করছিল। এক প্রবীণ ইঞ্জিনিয়ার বিকাশ মেহতা, যিনি গত 20 বছর ধরে কোম্পানিতে কাজ করছেন, তিনি এগিয়ে এলেন। তার মুখে ঘামের ফোঁটা চিকচিক করছিল এবং হাত কাঁপছিল। স্যার, আমাদের হাতে বেশি সময় নেই, তিনি বললেন। তার কণ্ঠে বয়স এবং উদ্বেগের ক্লান্তি স্পষ্ট ছিল। যদি এই মেয়েটি কিছু জানে, তবে এখনই সময় তাকে শোনার। রাজবীর বিকাশকে দেখলেন, তারপর কাব্যাকে এবং তারপর তার ঘড়িকে। জাপানি বিনিয়োগকারীদের সাথে মিটিং শুরু হতে এখন মাত্র 20 মিনিট বাকি ছিল, আর যদি সিস্টেম ডাউন থাকে তবে 500 কোটি টাকার চুক্তি হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে, রাজবীর অবশেষে বললেন। তার কথায় পরাজয় সুর ছিল। তোমার কাছে 2 মিনিট আছে, দেখাও তুমি কি করতে পারো। সবাই কাব্যের দিকে তাকিয়েছিল, কিছু চোখে অবিশ্বাস, কিছুতে অবজ্ঞা এবং কিছুতে আশার ছোট্ট একটি ঝলক। তার বাবা মনোজ তার মেয়েকে দেখলেন। তার চোখে ভয় আর ভালোবাসার মিশ্রণ ছিল। কাব্যা, তিনি ধীরে ধীরে বললেন, কিন্তু তার মেয়ে তাকে শুনতে পেল না। কাব্যা গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে মূল কম্পিউটারের দিকে এগিয়ে গেল। তার হাত কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। যখন সে কম্পিউটারের সামনে বসল, সে তার আঙুলগুলো কিবোর্ডে রাখল এবং কোড টাইপ করতে শুরু করল। পুরো ঘরে কিবোর্ডের ক্লিক ক্লিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। ইঞ্জিনিয়ার, ম্যানেজার এবং স্বয়ং সিইও অবিশ্বাস নিয়ে দেখছিলেন যে কিভাবে একটি 16 বছর বয়সী মেয়ে কোনো বাধা ছাড়াই কোড লিখছিল। বিকাশ মেহতা তার পেছনে দাঁড়িয়েছিলেন, তার মুখে ছিল বিস্ময়ের ভাব। হঠাৎ কাব্যা টাইপ করা বন্ধ করে দিল। সে স্ক্রিনে দেখা একটি কোড সেকশনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল এবং তার ভ্রু উদ্বেগে কুঁচকে গেল। কিছু একটা ছিল যা সঠিক লাগছিল না। সে আবার দেখল এবং তারপর স্ক্রোল করে পুরো কোডটি চেক করল। এটা, সে ধীরে ধীরে বলল। তার কণ্ঠস্বর এত মৃদু ছিল যে কেবল তার চারপাশে দাঁড়িয়ে থাকা লোকেরাই শুনতে পেল। কি মানে? বিকাশ ঝুঁকে জিজ্ঞেস করলেন। কাব্যা তার আঙুল স্ক্রিনের একটি বিশেষ লাইনে রাখল। এই লাইনটি, এটি কোনো র্যান্ডম এরার নয়, এটিকে কেউ ইচ্ছাকৃতভাবে এখানে প্রবেশ করিয়েছে। তার চোখ ছোট হয়ে এলো এবং সে ধীরে ধীরে বলল, এই সিস্টেমটিকে ভেতর থেকেই কেউ স্যাবোটাজ করেছে। বিকাশের চোখ বড় হয়ে গেল। তিনি সোজা হয়ে দাঁড়ালেন এবং তার চশমা ঠিক করলেন। তুমি নিশ্চিত? কাব্যা মাথা নাড়ল। এই কোডটি এমনভাবে লেখা হয়েছে যে যখনই জাপানি ওয়েব হোস্টের সাথে সংযোগ হবে, সিস্টেম ক্র্যাশ করবে। আর আজ আপনাদের মিটিং। তার কথা শেষ হওয়ার আগেই রাজবীর সিং রাগে চিৎকার করে উঠলেন। অনেক হয়েছে, এই মেয়েটাকে এখান থেকে বের করো, এক্ষুনি। পুরো রুমে নীরবতা নেমে এলো। রাজবীরের মুখ লাল হয়ে গিয়েছিল, তার শিরাগুলো ফুলে উঠেছিল। তুমি একজন পরিচ্ছন্নতা কর্মীর মেয়ে, তুমি কি করে জানবে যে আমাদের সিস্টেম কিভাবে কাজ করে? এসব বাজে কথা। তিনি সিকিউরিটি গার্ডদের ইশারা করলেন, ওকে এবং ওর বাবাকে বাইরে বের করো। দুজন নিরাপত্তা কর্মী রুমে প্রবেশ করল এবং কাব্যার 2 বাহু ধরে ফেলল। তারা তাকে জোর করে বাইরে নিয়ে যেতে লাগল। মনোজ তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু একজন গার্ড তাকেও ধরে ফেলল। প্লিজ স্যার, আমার কথা শুনুন, কাব্যা চিৎকার করে বলল। তার চোখে জল ছিল। আমি সিস্টেমটা ঠিক করতে পারি। কিন্তু রাজবীর তার দিকে তাকালেনও না। তিনি এখন তার ফোনে জাপানি বিনিয়োগকারীদের সাথে কথা বলার চেষ্টা করছিলেন, তাদের বোঝানোর চেষ্টা করছিলেন যে সবকিছু নিয়ন্ত্রণে আছে। কাব্যা এবং তার বাবাকে করিডোরে নিয়ে যাওয়া হলো। মনোজ নিজের হাতে নিজের মাথা ধরে দাঁড়িয়েছিলেন, তার চোখ থেকে জল ঝরছিল। আমি এত বছর ধরে কাজ করছিলাম এখানে, এখন সব শেষ হয়ে গেল, তিনি ফিসফিস করে বললেন। কাব্যা তার বাবার দিকে তাকালো, তার চোখে অপরাধ বোধ ছিল। কিন্তু তখনই সে সার্ভার রুম থেকে আসা আওয়াজ শুনতে পেল। ইঞ্জিনিয়াররা বুঝতে পারছিল না কি করবে। বিকাশ মেহতার কণ্ঠস্বর শোনা গেল, আমাদের সার্ভার রিবুট করতে হবে।
কাব্যার চোখ বড় হয়ে গেল। সে হঠাৎ ঘুরে দাঁড়ালো এবং গার্ডদের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। না, সার্ভার রিবুট করবেন না। গার্ড তাকে আরও শক্ত করে ধরল। চুপ থাকো এবং চলো। কিন্তু কাব্যা থামল না। সে তার পুরো শক্তি দিয়ে চিৎকার করল। তার কণ্ঠস্বর ব্যথা আর হতাশায় ভরা ছিল, অশ্রুসিক্ত ছিল। যদি আপনারা এখনই সার্ভার বন্ধ করেন তাহলে যে ডেটা এখনও পর্যন্ত বেঁচে আছে সেটাও চিরতরে মুছে যাবে। রাজবীর সিং কাব্যার শেষ চিৎকার শুনতে পেলেন এবং হঠাৎ থেমে গেলেন। তার হাতে জাপানি বিনিয়োগকারীদের সাথে কথা বলার ফোনটি তখনও ছিল, কিন্তু এখন তিনি ফোন কলের আওয়াজ শুনছিলেন না। তার মাথায় এখন শুধু একটি শব্দই প্রতিধ্বনিত হচ্ছিল, ডেটা চিরতরে মুছে যাবে। তিনি এক মুহূর্তের জন্য চিন্তায় ডুবে গেলেন। রাগ আর অহংকারের মধ্যে আটকে পড়েছিলেন। একদিকে একজন পরিচ্ছন্নতা কর্মীর মেয়ে যে দাবি করছিল যে সে তাদের কোম্পানিকে বাঁচাতে পারে, আর অন্যদিকে তার 20 বছরের অভিজ্ঞতা এবং $1 বিলিয়ন কোম্পানির ভবিষ্যৎ। দাঁড়াও, রাজবীরের কণ্ঠস্বর করিডোরে প্রতিধ্বনিত হল। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত দ্বিধা, যেন তিনি নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি সিকিউরিটি গার্ডদের ইশারা করলেন যে তারা যেন কাব্যাকে থামায়। তারপর তিনি বিকাশ মেহতার দিকে তাকালেন, যিনি সার্ভার রুমের দরজায় দাঁড়িয়েছিলেন। এটা কি সম্ভব? এই মেয়েটি কি সঠিক হতে পারে? বিকাশের মুখে চিন্তার রেখা গভীর হল। তিনি তার চশমা ঠিক করলেন এবং ধীরে ধীরে মাথা নাড়লেন। স্যার, আমি জানি না এই মেয়েটি কে বা সে কিভাবে জানে, কিন্তু যদি আমরা সার্ভার রিবুট করি এবং সে সঠিক হয় তাহলে। তিনি তার কথা শেষ করলেন না, কিন্তু তার মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। রাজবীর গভীর শ্বাস নিলেন এবং মোবাইল ফোনটি পকেটে রাখলেন। 5 মিনিট, তিনি বললেন। তার কণ্ঠে এখনও অনিশ্চয়তা ছিল। 5 মিনিটের জন্য সমস্ত অপারেশন বন্ধ করে দাও, দেখি এই মেয়েটি কি করতে পারে। কাব্যা এবং তার বাবা মনোজকে করিডোরে বসতে বলা হলো। যখন ভেতরে ইঞ্জিনিয়ারিং টিম তখনও আতঙ্কে ছিল। বন্ধ দরজার ওপার থেকে চিৎকার, কিবোর্ডের দ্রুত টাইপিং এবং হতাশা ভরা দীর্ঘশ্বাস শোনা যাচ্ছিল। মনোজ তার মেয়ের কাঁধে হাত রাখলেন এবং ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে জানতে পারলে যে ওখানে কি হচ্ছে? কাব্যা তার বাবার দিকে তাকালো। তার চোখে অপরাধবোধ আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ ছিল। বাবা, আমি বহু মাস ধরে লুকিয়ে সিস্টেমগুলো দেখছিলাম। যখন আপনি রাতে পরিষ্কার করতেন তখন আমি খালি অফিসে ইঞ্জিনিয়ারদের কম্পিউটারে লুকিয়ে দেখতাম যে তারা কি করে। মনোজের মুখে বিস্ময় আর ভয়ের ভাব এলো। কাব্যা, যদি কেউ জানতে পারত তাহলে আমার চাকরি? আমি জানি বাবা, কাব্যা তার বাবার হাত ধরে বলল, কিন্তু মা আমাকে প্রতিশ্রুতি করিয়েছিলেন যে আমি কম্পিউটার শিখব, আর আমাদের কাছে কোনো কোর্স করার মতো টাকা ছিল না। তার কথা শেষ হওয়ার আগেই সার্ভার রুমের দরজা সশব্দে খুলে গেল। একজন তরুণ ইঞ্জিনিয়ার বাইরে দৌড়ে এলো। তার মুখ ঘামে ভিজে গিয়েছিল। স্যার, সে রাজবীরকে বলল, যিনি করিডোরের অন্য প্রান্তে দাঁড়িয়েছিলেন। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাও ভেঙে পড়েছে। রাজবীরের মুখের রং উড়ে গেল। কি মানে? নিরাপত্তা ক্যামেরা, স্বয়ংক্রিয় দরজা, লিফট সিস্টেম সবকিছুই এলোমেলো হয়ে গেছে, ইঞ্জিনিয়ার বলল। তার কণ্ঠস্বর কাঁপছিল। উপরের তলাগুলোতে বহু কর্মচারী আটকে পড়েছেন এবং আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারছি না। ঠিক তখনই বিল্ডিংয়ের ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম আরও জোরে বাজতে শুরু করল। যে কেউ অনুমান করতে পারত যে জরুরি প্রস্থানের দরজাগুলো এখন কাজ করছে না। দূর থেকে কর্মচারীদের চিৎকার করার আওয়াজ শোনা যাচ্ছিল। বিকাশ মেহতাও রুম থেকে বাইরে এলেন এবং সরাসরি রাজবীরের কাছে গেলেন। তার মুখে এমন একটি ভাব ছিল যা রাজবীর 20 বছরেও কখনো দেখেননি, সম্পূর্ণভাবে হার মেনে নেওয়ার ভাব। স্যার, বিকাশ ক্ষীণ কণ্ঠে বললেন। তার কণ্ঠস্বর কাঁপছিল। ওই মেয়েটি, সে সঠিক ছিল। রুমে উপস্থিত সবার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছল। কর্মচারীরা একে অপরের দিকে তাকালো। কেউ কেউ রাগান্বিত, কেউ কেউ ভীত, এবং কেউ কেউ এখনও অবিশ্বাস করছিল যে একটি ছোট্ট মেয়ে কিভাবে এত কিছু জানতে পারে। রাজবীর কাব্যার দিকে তাকালেন, যে তখনও করিডোরের মেঝেতে তার বাবার সাথে বসেছিল। প্রথমবারের মতো সিইওর অহংকারী মুখে পরাজয়ের এক ঝলক দেখা গেল। তিনি ধীরে ধীরে তার কাছে গেলেন এবং কিছুক্ষণের জন্য কিছু না বলে তাকে দেখতে থাকলেন। তোমার নাম কি? রাজবীর শেষমেশ জিজ্ঞেস করলেন। এবার তার কণ্ঠে কিছুটা সম্মান ছিল। কাব্যা, সে উত্তর দিল, চোখ তুলে সিইওর সাথে চোখ মেলালো। রাজবীর দরজা খুললেন এবং কাব্যাকে আবার সার্ভার রুমে আসার ইশারা করলেন। যদি তুমি এটা ঠিক করতে পারো আমি যা যা দরকার হবে করব, কিন্তু এটা এখনই হতে হবে। কাব্যা গভীর শ্বাস নিল এবং নিজের চোখ মুছল। সে ধীরে ধীরে উঠল এবং তার বাবার দিকে একবার তাকালো, যিনি তখনও ভয় আর দুশ্চিন্তায় পূর্ণ ছিলেন। সে তার বাবাকে একটি ছোট্ট হাসি দিল, যেন বলছিল যে সবকিছু ঠিক হয়ে যাবে। যখন সে সার্ভার রুমে পৌঁছল, রুমে এক অদ্ভুত নীরবতা ছিল।
ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা যারা কিছুক্ষণ আগে তাকে অবজ্ঞা করছিল তারা এখন আশাপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। কাব্যা মূল কম্পিউটারের সামনের চেয়ারে বসতে বসতে কিবোর্ডে নিজের আঙুলগুলো রাখল। কিন্তু কাজ শুরু করার আগে সে রাজবীরের দিকে তাকালো এবং কেবল একটি বাক্য বলল, এমন একটি বাক্য যা রুমে উপস্থিত প্রত্যেককে অবাক করে দিল। কিন্তু প্রথমে আমার পুরো অ্যাক্সেস চাই। পুরো অ্যাক্সেস? বিকাশ মেহতার কণ্ঠে বিস্ময় ছিল। তিনি এবং অন্যান্য ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকাতে লাগলেন। তাদের চোখে অবিশ্বাস ছিল। পুরো অ্যাক্সেস দেওয়ার মানে ছিল কোম্পানির সবচেয়ে গোপনীয় ডেটা পর্যন্ত পৌঁছানোর সুযোগ দেওয়া। গ্রাহকদের তথ্য, আর্থিক রেকর্ড, গবেষণা এবং উন্নয়ন প্রকল্প এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টার্টআপের পেটেন্ট, এই সব কিছু একজন পরিচ্ছন্নতা কর্মীর মেয়েকে দেওয়া। রাজবীর সিং রুমে একবার চোখ ঘোরালেন। তার চোখে এক অদ্ভুত দ্বন্দ্ব দেখা যাচ্ছিল। একদিকে তার অহংকার, যা এই মেয়েটিকে কিছু দিতে অস্বীকার করছিল, আর অন্যদিকে ভয় যে যদি তিনি এমনটি না করেন তবে তার পুরো কোম্পানি ধ্বংস হয়ে যাবে। তিনি তার ঘড়ি দেখলেন। জাপানি বিনিয়োগকারীদের সাথে মিটিং শুরু হতে এখন মাত্র 10 মিনিট বাকি ছিল। অরবিন্দ, তিনি তার চিফ সিকিউরিটি অফিসারকে ডাকলেন। আমরা কি ওকে টেম্পোরারি অ্যাক্সেস দিতে পারি? অরবিন্দ মাথা নেড়ে বললেন, স্যার, আমাদের কাছে সেই অপশন নেই। হয় আমরা পুরো অ্যাক্সেস দিই, নয়তো কোনো অ্যাক্সেস নয়। এই মুহূর্তে আমরা প্রোটোকল পরিবর্তন করতে পারবো না। রাজবীর তার আঙুল দিয়ে কপাল ঘষলেন। রুমে উত্তেজনা এত বেশি ছিল যে বাতাস ভারী লাগছিল। অ্যালার্মগুলো তখনও বাজছিল এবং দূর থেকে কর্মচারীদের চিৎকার করার আওয়াজ আসছিল। তারপর তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং কাব্যার দিকে তাকালেন। ঠিক আছে, তিনি বললেন। তার কণ্ঠে হার স্বীকার করার ভাব ছিল। ওকে পুরো অ্যাক্সেস দাও। বিকাশ তার মাস্টার পাসওয়ার্ড সিস্টেমে প্রবেশ করালেন এবং কাব্যাকে পুরো অ্যাক্সেস দিয়ে দিলেন। এই নাও, তিনি বললেন। কম্পিউটার স্ক্রিনে একটি নতুন উইন্ডো খোলার সময়। এখন তুমি সবকিছু পেয়েছো। এখন বলো, তুমি কি করতে পারো? কাব্যা গভীর শ্বাস নিল এবং তার হাতগুলো কিবোর্ডে রাখল। তার আঙুলগুলো কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। সে টাইপ করা শুরু করতেই তার মনে সেই রাতের স্মৃতিগুলো ভেসে উঠল, যখন সে তার বাবার সাথে কোম্পানিতে আসত এবং সার্ভার রুমের পেছনে লুকিয়ে বসে থাকত। ইঞ্জিনিয়ারদের দেখত কিভাবে তারা কোড লিখত। তাদের প্রতিটি কমান্ড মানসিকভাবে কপি করত। সে মনে করল কিভাবে তার মা, যিনি একটি ছোট কম্পিউটার সেন্টারে কাজ করতেন, তাকে প্রোগ্রামিংয়ের প্রাথমিক বিষয়গুলো শেখাতেন, যতক্ষণ না ক্যান্সার তাকে তাদের কাছ থেকে কেড়ে নিল। মৃত্যুর আগে তার মা কাব্যার কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন যে সে কখনোই প্রোগ্রামিং শেখা ছাড়বে না, যদিও তাদের কাছে তাকে স্কুলে পাঠানোর টাকা না থাকুক। আর কাব্যা সেই প্রতিশ্রুতি পালন করেছিল, লুকিয়ে লুকিয়ে, কাউকে না জানিয়ে। আমি প্রথমে এই টেম্পোরারি ফিক্সটা চেষ্টা করব, কাব্যা বলল। তার কণ্ঠে এখন কিছুটা আত্মবিশ্বাস ছিল। এতে সিস্টেম কিছুটা স্থিতিশীল হবে এবং তারপর আমরা আসল সমস্যাটি ঠিক করতে পারব। রাজবীর এবং বাকি ইঞ্জিনিয়াররা শুধু তাকিয়ে রইল, যেন তারা কোনো অলৌকিকের আশা করছিল। কাব্যার বাবা মনোজও এখন রুমে এসে গিয়েছিলেন এবং তিনি তার মেয়েকে দেখছিলেন। তার চোখে গর্ব আর ভয়ের মিশ্রণ ছিল। কাব্যা একটানা 10 মিনিট ধরে কোড লিখল, না থেমে, কাউকে কিছু না জিজ্ঞাসা করে। সব ইঞ্জিনিয়ার মন্ত্রমুগ্ধের মতো দেখছিল যে কিভাবে একটি মেয়ে, যাকে তারা কখনো দেখেনি, এমন কোড লিখছিল যা তারা বুঝতেও পারছিল না। হঠাৎ কাব্যা টাইপ করা বন্ধ করে দিল। সে স্ক্রিনে দেখা একটি ফাইলের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। একটি পুরানো ফাইল, 3 বছর আগের তারিখের সাথে, যা প্রতিটি রেস্টোরেশন অ্যাটেম্পটে বারবার দেখা যাচ্ছিল। এটা অদ্ভুত ছিল, কারণ বর্তমান সিস্টেম ব্যর্থতার সাথে এর কোনো সম্পর্ক থাকার কথা নয়। এটা কি? সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, স্ক্রিনে সেই ফাইলটি নির্দেশ করে। বিকাশ তার পেছনে ঝুঁকে ফাইলটি দেখলেন। এটা একটি পুরানো কনফিগারেশন ফাইল, কিন্তু এটা এখন অ্যাক্টিভ কেন? আমি জানি না। কাব্যা ফাইলটিতে ক্লিক করল এবং তার কন্টেন্ট স্ক্রিনে খুলে গেল। সে যত কোডটি পড়তে লাগলো, তার মুখের রং তত উড়ে গেল। এটা, সে ক্ষীণ কণ্ঠে বলল। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। এটা একটি ম্যালিশিয়াস কোড যা 3 বছর ধরে সিস্টেমে লুকিয়েছিল, কেবল সঠিক সময়ের অপেক্ষায় ছিল। কি? বিকাশ এগিয়ে এসে স্ক্রিন দেখলেন। তিনি কোডটি পড়তে পড়তে তার মুখেও ভয়ের ভাব এলো। এ তো একটি টাইম বোমা, কাব্যা সম্পূর্ণ করল। কেউ ইচ্ছাকৃতভাবে এটিকে সিস্টেমে ঢুকিয়েছিল এবং এটিকে এমনভাবে প্রোগ্রাম করেছিল যে যখনই কোম্পানি জাপানি সার্ভারের সাথে সংযুক্ত হবে, এটি সক্রিয় হয়ে যাবে। কাব্যার চোখ জলে ভরে গেল। সে বুঝতে পেরেছিল যে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল, হয়তো কোনো অভ্যন্তরীণ ব্যক্তির দ্বারা, যে চেয়েছিল জাপানি চুক্তিটি ব্যর্থ হোক। তার কথা শেষ হওয়ার আগেই রাজবীর, যিনি এতক্ষণ কিছুটা শান্ত হয়েছিলেন, হঠাৎ চিৎকার করে উঠলেন,
এখন কি হবে? কাব্যা চেয়ার ঘুরিয়ে সিইওর দিকে তাকালো। সে গভীর শ্বাস নিল এবং তারপর বলল, যদি আমি এই কোড লাইনটি পরিবর্তন করি, তবে আমি হয় পুরো সিস্টেমটিকে বাঁচাতে পারি অথবা সবকিছু চিরতরে ধ্বংস করে দিতে পারি। রাজবীরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাব্যার দিকে এমনভাবে তাকালেন যেন তিনি বোঝার চেষ্টা করছেন যে এই মেয়েটি সত্যিই এত শক্তিশালী কিনা, নাকি এটি শুধুমাত্র একটি সাধারণ হুমকি। ঘরের সবাই দম বন্ধ করে দাঁড়িয়েছিল। একজন পরিচ্ছন্নতা কর্মীর মেয়ের হাতে এখন $1 বিলিয়ন কোম্পানির ভবিষ্যৎ ছিল। এমন একটি মেয়ে যাকে কেউ কোনোদিন দেখেনি, যাকে কেউ কোনোদিন সম্মান দেয়নি। রুমে উপস্থিত প্রতিটি মানুষের নিঃশ্বাস থেমে গিয়েছিল। রাজবীর সিং, যার কপালে এখন ঘামের ফোঁটা চিকচিক করছিল, তিনি কাব্যার দিকে তাকিয়েছিলেন। তার মনে একটিই প্রশ্ন ছিল, তিনি কি তার পুরো কোম্পানির ভবিষ্যৎ একজন অচেনা মেয়ের হাতে সঁপে দিতে পারেন? অন্যদিকে ইঞ্জিনিয়ার এবং ম্যানেজারদের হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল, কারণ বছরের পর বছর ধরে করা পরিশ্রম এবং কোটি কোটি টাকার বিনিয়োগ এখন একটি বোতাম টিপানোর ওপর নির্ভর করছিল। কাব্যা তার চোখ আবার স্ক্রিনের দিকে ঘোরালো এবং টাইপ করা শুরু করল। তার আঙুলগুলো কিবোর্ডে নাচছিল, কিন্তু কেউ একজন লক্ষ্য করল যে সে মাঝে মাঝে থেমে গিয়ে তার গলার পেছনের একটি পেন্ডেন্ট স্পর্শ করছিল, একটি সোনার লকেট যাতে তার মায়ের ছবি ছিল। প্রতিবার যখন সে লকেটটি স্পর্শ করছিল, তার চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যাচ্ছিল, যেন সে কারো সাথে কথা বলছে, এমন কারো সাথে যে এখন এই পৃথিবীতে নেই। একটি অদ্ভুত আচার যা সবার জন্য একটি রহস্য ছিল, কিন্তু তার বাবা মনোজের জন্য ছিল হৃদয় বিদারক। যখন বেশিরভাগ এক্সিকিউটিভরা দম বন্ধ করে দাঁড়িয়েছিল, কাব্যা এমন একটি সমাধান নিয়ে কাজ শুরু করল যা সেখানে উপস্থিত কেউই কল্পনা করেনি। সে কোডের এমন লাইন লিখছিল যা সেই বিশেষ আক্রমণকে নিষ্ক্রিয় করতে পারত, এমন একটি সমাধান যা একজন অভিজ্ঞ প্রোগ্রামারের জন্য চ্যালেঞ্জিং হতো। সে যেমন টাইপ করছিল, তার মনে অতীতের স্মৃতিগুলো ভেসে উঠল। তার বয়স তখন 6 বছর, যখন তার মা সরিতা, যিনি একটি ছোট কম্পিউটার সেন্টারে প্রশিক্ষক ছিলেন, প্রথমবার তাকে তার কর্মস্থলে নিয়ে গিয়েছিলেন। দেখো কাব্যা, তিনি বলেছিলেন, আঙুল দিয়ে কিবোর্ডে কোড টাইপ করতে করতে, এটা জাদু। তুমি কিছু শব্দ লেখো আর কম্পিউটার তোমার কথা শোনে। সেই দিন থেকেই কাব্যার মনে কম্পিউটার কোডের প্রতি এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছিল। কিন্তু তারপর যখন তার বয়স মাত্র 10 বছর, তার মায়ের ক্যান্সার ধরা পড়ল। চিকিৎসার জন্য টাকা ছিল না এবং সরিতা তার চাকরি ছেড়ে দিলেন। শেষ দিনগুলোতে যখন তিনি হাসপাতালের বিছানায় ছিলেন, তিনি কাব্যার কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন। আমার কাছে প্রতিশ্রুতি করো বেটি, তিনি বলেছিলেন। তার কণ্ঠস্বর দুর্বল ছিল, কিন্তু চোখে ছিল দৃঢ় সংকল্প যে তুমি কখনো প্রোগ্রামিং শেখা ছাড়বে না। আমাদের কাছে তোমাকে কলেজে পাঠানোর টাকা থাকবে না, কিন্তু তুমি যেভাবেই হোক শেখা চালিয়ে যাবে। এবং কাব্যা সেই প্রতিশ্রুতি পালন করেছিল। যখন তার বাবা কোম্পানিতে পরিষ্কার করতে যেতেন, সে লুকিয়ে তার সাথে যেত এবং সার্ভার রুমের পেছনে বসে ইঞ্জিনিয়ারদের দেখত, তাদের কোড মুখস্থ করত এবং তারপর বাড়ি গিয়ে কাগজে লিখে অনুশীলন করত। যখনই সুযোগ পেত, সে মহল্লার ইন্টারনেট ক্যাফেতে গিয়ে অনলাইন টিউটোরিয়াল দেখত, কাউকে না জানিয়ে, কারো সাহায্য ছাড়াই। তুমি এইসব কিভাবে জানো? বিকাশ মেহতা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন। কাব্যার পেছনে দাঁড়িয়ে তার কণ্ঠে এখন সম্মান ছিল এবং কিছুটা কৌতূহল। কে শিখিয়েছে তোমাকে এইসব? কাব্যা এক মুহূর্তের জন্য থেমে তাকে দেখল। সে প্রায় সত্যিটাই বলে দিচ্ছিল যে কিভাবে সে লুকিয়ে তাদের থেকেই এবং অন্য ইঞ্জিনিয়ারদের কাছ থেকে শিখেছিল। কিন্তু তারপর সে নিজের ঠোঁট কামড়ে ধরল এবং কেবল এতটুকুই বলল, আমি আপনাদের দেখে শিখেছি। আর তারপর সে আবার নিজের কাজে লেগে গেল। ঘরের বাইরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল। জাপানি বিনিয়োগকারীদের প্রতিনিধিরা, যারা এখন বিল্ডিংয়ের লবিতে পৌঁছে গিয়েছিলেন, তারা ক্রমাগত ফোন করছিলেন, জানতে চাইছিলেন কি হচ্ছে। কোম্পানির বহু কর্মচারী অপরের তলাগুলোতে আটকে পড়েছিলেন, এয়ার কন্ডিশনিং ছাড়াই এবং কোনো যোগাযোগ ব্যবস্থা ছাড়াই। মিডিয়াও এই ঘটনার খবর নিয়ে পৌঁছে গিয়েছিল এবং গুজব ছড়াচ্ছিল যে কোম্পানিতে সাইবার হামলা হয়েছে। রাজবীর এখন কাব্যার কাছে এসে দাঁড়িয়েছিলেন, তার মুখে উদ্বেগ আর অধৈর্যের ভাব ছিল। তুমি কি সত্যি এটা ঠিক করতে পারবে? তিনি জিজ্ঞেস করলেন। তার কণ্ঠে প্রথমবারের মতো এক অদ্ভুত দুর্বলতা ছিল। কাব্যা কম্পিউটার স্ক্রিন থেকে চোখ না সরিয়েই উত্তর দিল, আমি চেষ্টা করছি স্যার, কিন্তু এটা সাধারণ সমস্যা নয়। কেউ ইচ্ছাকৃতভাবে অনেক আগে থেকে এটি পরিকল্পনা করেছিল। রাজবীর হঠাৎ কাব্যার পাশে হাঁটু গেড়ে বসলেন, এমন একটি দৃশ্য যা দেখে রুমে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। ইনি সেই রাজবীর সিং যিনি কখনো কারো সামনে মাথা নত করেননি, যিনি তার কর্মজীবনে হাজার হাজার লোককে বরখাস্ত করেছেন, যার সামনে মন্ত্রীরাও সম্মানের সাথে কথা বলতেন। সেই রাজবীর সিং এখন একজন পরিচ্ছন্নতা কর্মীর মেয়ের সামনে হাঁটু গেড়ে বসেছিলেন। কাব্যা, তিনি বললেন। তার কণ্ঠস্বর ভারী ছিল,
প্লিজ আমাকে শুধু এই প্রতিশ্রুতি দাও যে তুমি এটা ঠিক করতে পারবে। কাব্যা প্রথমবারের মতো স্ক্রিন থেকে চোখ সরিয়ে রাজবীরের দিকে তাকালো। সে সিইওর চোখে তাকালো এবং প্রথমবারের মতো সে একজন দুর্বল ও হতাশ মানুষকে দেখল, যে তার নিজের তৈরি করা দুনিয়াকে নিজের চোখের সামনে ভেঙে পড়তে দেখছিল। সে হালকাভাবে মাথা নেড়ে প্রতিশ্রুতি দিল যে সে তার যথাসাধ্য চেষ্টা করবে। কিন্তু সে যেইমাত্র শেষ কমান্ডটি দিতে যাচ্ছিল, সিস্টেম একটি বার্তা দেখালো যা সবাইকে চমকে দিল। অ্যাক্সেস ব্লকড বাই ইউজার রাজবীর। ঘরে পুরোপুরি নীরবতা নেমে এলো। অ্যাক্সেস ব্লকড বাই ইউজার রাজবীর। এই শব্দগুলো মনিটরে জ্বলজ্বল করছিল, যেন কোনো বিপজ্জনক সতর্কতা। সবার চোখ রাজবীর সিংয়ের দিকে স্থির ছিল, যার মুখ এখন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সিইও তার জায়গায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন, যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। বিকাশ মেহতা স্ক্রিনের দিকে ঝুঁকে চশমা ঠিক করলেন। তার চোখ স্ক্রিনে বিস্ময়ে ঘুরছিল, কিন্তু তার ঠোঁটে ছিল এক অদ্ভুত হাসি, যেন কোনো পুরনো সন্দেহের সত্যতা প্রমাণিত হল। তিনি দীর্ঘদিন ধরে রাজবীরের কার্যকলাপে অসন্তুষ্ট ছিলেন। তার কর্তৃত্ববাদী মনোভাব, নিজের সব সিদ্ধান্ত নিজেই নেওয়ার জেদ এবং টিমের পরামর্শ উপেক্ষা করা, এটাই কি সেই অহংকার ছিল যা আজ কোম্পানিকে সংকটের মুখে ফেলে দিল? এ কি? অরবিন্দ জিজ্ঞেস করলেন, যার কণ্ঠস্বর কাঁপছিল। স্যার, আপনি কি ব্যাখ্যা করবেন? রাজবীর সিংয়ের পিছনের অংশ থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। ইনি ছিলেন রবি চৌধুরী, বোর্ডের একজন সদস্য যিনি এতক্ষণ চুপচাপ দেখছিলেন। আপনি কি নিজেই সিস্টেম ব্লক করেছিলেন? সবার চোখ রাজবীরের দিকে স্থির ছিল। কিছু চোখে রাগ ছিল, কিছুতে হতাশা এবং কিছুতে অবিশ্বাস। যে লোকটি সবসময় অন্যের ভুলের দিকে আঙুল তুলত, সেই আজ নিজেই অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়েছিল। ইঞ্জিনিয়ারদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। এর জন্যই তিনি সবসময় সিকিউরিটি প্রোটোকল নিয়ে প্রশ্ন করলেই রেগে যেতেন। একজন ইঞ্জিনিয়ার অন্যজনকে বললেন, তিনি কখনো আমাদের সার্ভারের সেই অংশ পর্যন্ত অ্যাক্সেস দেননি। অরবিন্দ, বিকাশ মেহতা জিজ্ঞেস করলেন, তুমি কি এই ব্লক সম্পর্কে জানতে? অরবিন্দ মাথা নেড়ে বললেন, আমি কিছুই জানতাম না স্যার। এটা সেই সিস্টেমের অংশও নয় যে আমি ডিজাইন করেছিলাম। রাজবীরের মুখ এখন পাথরের মতো হয়ে গিয়েছিল। আমার মনে পড়ছে না যে আমি এমন কিছু করেছিলাম। তিনি ধীরে ধীরে ফিসফিস করে বললেন, যেন নিজের সাথে কথা বলছেন। কাব্যা এক মুহূর্তের জন্য তার স্ক্রিন থেকে চোখ সরিয়ে রাজবীরের দিকে তাকালো। তার চোখ এখন প্রশ্নে ভরা ছিল, কিন্তু তাতে কোনো ক্রোধ ছিল না। স্যার, সে ধীরে ধীরে বলল, আমার মনে হয় আমি বুঝতে পেরেছি কি হয়েছিল। সে স্ক্রিনে কিছু লাইন পড়তে লাগলো, তারপর বলল, 3 বছর আগে আপনার কোম্পানিতে একটি সাইবার আক্রমণ হয়েছিল, তাই না? রাজবীর অবাক হয়ে তাকে দেখলেন। হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানো? কারণ এই ব্লকের তারিখ একই। কাব্যা স্ক্রিনে এক জায়গায় ইশারা করে বলল, 10 সেপ্টেম্বর 2022, ঠিক সেই দিন যখন মুম্বাইয়ের অনেক টেক কোম্পানিতে হামলা হয়েছিল। আমার মা আমাকে খবরের কাগজে এটি পড়ে শোনাতেন। কাব্যা আরও বলল, আপনি সেই সময় কোম্পানির ডেটা বাঁচানোর জন্য একটি এমার্জেন্সি ব্লক লাগিয়েছিলেন, এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যা যে কোনো বাইরের অ্যাক্সেসকে থামিয়ে দেবে। কিন্তু সে স্ক্রিনে আরও কিছু পড়ল। আপনি হয়তো এটি সরাতে ভুলে গিয়েছিলেন। এখন রাজবীরের মনে পড়তে লাগলো সেই রাত যখন পুরো কোম্পানিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, যখন সবাই ভাবছিল যে তাদের পুরো ডেটা চুরি হয়ে যাবে। সেই আতঙ্কের মধ্যে রাজবীর নিজেই একটি কোড লিখেছিলেন, এমন একটি কোড যা সমস্ত বাহ্যিক সংযোগ বন্ধ করে দিয়েছিল। এটি ছিল একটি মানবিক ভুল, যার এখন মারাত্মক পরিণতি দেখা যাচ্ছিল। একটি মানবিক ত্রুটি, বিকাশ ধীরে ধীরে বললেন, যেন রাজবীরের চিন্তাগুলো পড়ছিলেন। সিস্টেমকে বাঁচানোর চেষ্টায় আপনি এটিকে দুর্বল করে দিয়েছেন। ঘরে এখন মাইক্রো উত্তেজনা বাড়তে লাগল। যদি স্বয়ং সিইওর অ্যাক্সেস না থাকে, তবে আর কার অ্যাক্সেস থাকবে? একজন ইঞ্জিনিয়ার প্রশ্ন করল। কাব্যা তখনও কম্পিউটারে কাজ করছিল, তার আঙুলগুলো দ্রুত টাইপ করছিল। আমি একটি ম্যানুয়াল রেস্টোরেশন চেষ্টা করতে যাচ্ছি, সে বলল। তার কণ্ঠে কিছুটা আশা ছিল, এটা কাজ করতেও পারে বা নাও করতে পারে। সে একটি ঝুঁকিপূর্ণ শেষ কমান্ড টাইপ করল। তার আঙুলগুলো কিছুটা কাঁপছিল। ঘরের সবার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। সবাই একটি অলৌকিকের আশা করছিল। জাপানি বিনিয়োগকারীদের মিটিং শুরু হতে এখন মাত্র 2 মিনিট বাকি। অরবিন্দ তার ঘড়ি দেখে বললেন, যদি আমরা এখনও সিস্টেম ঠিক করতে না পারি তাহলে। রাজবীর তার কপাল ধরে ফেললেন। তিনি এখন পুরোপুরি ভেঙে পড়েছিলেন। এমন একজন মানুষ যিনি তার জীবনের 25 বছরেই কোম্পানিকে গড়ে তুলতে ব্যয় করেছেন, তিনি এখন এটিকে নিজের চোখের সামনে ধ্বংস হতে দেখছিলেন। এবং সবচেয়ে খারাপ বিষয় হলো, এর কারণ ছিল তার নিজের ভুল। আমাকে ক্ষমা করে দাও, তিনি ধীরে ধীরে বললেন। কারো উদ্দেশ্যে নয়, হয়তো পুরো কোম্পানির কাছে, অথবা হয়তো নিজের কাছেই। আমি ভেবেছিলাম যে আমি সব কিছু ভালো জানি।
আমি কখনো কারো পরামর্শ মানিনি। কাব্যে এক মুহূর্তের জন্য তাকে দেখল, তারপর আবার নিজের কাজে লেগে গেল। সে তার পুরো শক্তি প্রয়োগ করছিল এমন একটি সিস্টেমকে বাঁচাতে যার সে অংশ ছিল না, এমন একটি কোম্পানির জন্য যা তাকে এবং তার বাবাকে কখনো সম্মান দেয়নি। শেষ কমান্ডটি চাপার আগে কাব্যা গভীর শ্বাস নিল। সে তার মায়ের লকেটটি আরও একবার স্পর্শ করল, যেন তার কাছ থেকে শক্তি চাইছে। তারপর সে চোখ বন্ধ করল এবং এন্টার কি চাপল। এক মুহূর্তের জন্য কিছু হলো না। তারপর একটি ধাতব শব্দ ঘরে প্রতিধ্বনিত হলো এবং হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই পুরো বিল্ডিংয়ের সমস্ত বাতি নিভে গেল। একটি সম্পূর্ণ ব্ল্যাকআউট কোম্পানিকে অন্ধকারে ডুবিয়ে দিল। অন্ধকারে চিৎকার প্রতিধ্বনিত হলো। সার্ভার রুমে আতঙ্ক ছড়িয়ে পড়ল যখন মানুষজন একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। কেউ একজন তার মোবাইল ফোন বের করে টর্চ জ্বালালো, যাতে ঘরে সামান্য আলো ছড়ালো। প্রতিটি মুখে ভয় আর হতাশার ভাব ছিল, যেন এখন সব কিছু শেষ হয়ে গিয়েছে। ইমার্জেন্সি লাইটগুলো কোথায়? রাজবীর চিৎকার করে উঠলেন, তার কণ্ঠস্বর কাঁপছিল। অদ্ভুত বিষয় হলো ব্যাকআপ জেনারেটরগুলো কাজ করছিল না, যা কখনো হয়নি। ঘরের কোণ থেকে কারোর কান্নার আওয়াজ এলো এবং তার কিছুক্ষণ পরে একজন ইঞ্জিনিয়ারের উদ্বিগ্ন কণ্ঠস্বর শোনা গেল। এখন কি হবে? সব ডেটা তো চলে গেল। টর্চের ক্ষীণ আলোয় রাজবীরের মুখ ফ্যাকাশে এবং নির্জীব দেখাচ্ছিল, যেন কোনো মৃতের মুখ। তিনি তার পায়ের ওপর বসে পড়লেন, সম্পূর্ণভাবে হার মেনে নিয়েছিলেন। বিল্ডিংয়ের বাইরে আরও বেশি বিশৃঙ্খলা চলছিল। ওপরের তলাগুলো থেকে চিৎকার আসছিল, লোকেরা লিফটে আটকে গিয়েছিল, এয়ার কন্ডিশনিং বন্ধ হয়ে গিয়েছিল এবং অনেক ডিপার্টমেন্টে ভেন্টিলেশন সিস্টেম বন্ধ হওয়ায় দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। অন্য দেশ থেকে বিনিয়োগকারীরা ক্রমাগত ফোন করছিলেন, যাদের কল এখন কারো কাছে পৌঁছাচ্ছিল না। বাইরে মিডিয়া কর্মীদের ভিড় জমেছিল, সবাই জানতে চাইছিল যে সিস্টেমস আনলিমিটেডে কি হচ্ছে। মনোজ অন্ধকারে তার মেয়ের হাত ধরলেন এবং ধীরে ধীরে তার কানে ফিসফিস করে বললেন, বেটা চলো এখান থেকে বেরোই, এর আগে যে সবাই তোমাকে দোষ দেয়। তার কণ্ঠে ভয় আর উদ্বেগ ছিল। মনোজ জানতেন যে যখন বড়রা হেরে যায় তখন তারা প্রায়শই দুর্বলদের ওপর দোষ চাপিয়ে দেয়। তিনি 10 বছর এই কোম্পানিতে কাজ করেছেন এবং দেখেছেন যে কিভাবে জুনিয়র কর্মীদের ভুলগুলোর জন্য বলি বানানো হতো। তিনি চাননি যে তার মেয়ের সাথেও এমনটি হোক। কিন্তু কাফিয়া ধীরে ধীরে তার বাবার হাত সরিয়ে দিল। বাবা, আমার আরেকটা সুযোগ চাই, সে অন্ধকারে ফিসফিস করে বলল। আমি এখনও এটা ঠিক করতে পারি। কিভাবে? এখন তো সবকিছু বন্ধ হয়ে গেছে, মনোজ বললেন। তার কণ্ঠে হতাশা ছিল। কাব্য অন্ধকারে নিজের চারপাশে দেখল। সার্ভার রুমের পিছনের অংশে একটি ছোট আলো জ্বলছিল, একটি ইমার্জেন্সি ল্যাপটপ যা ব্যাটারিতে চলছিল। এটিকে জরুরি পরিস্থিতির জন্য রাখা হয়েছিল এবং এখন এটিই ছিল তাদের শেষ আশা। ওইখানে কাব্যে ইশারা করল এবং অন্ধকারে পথ তৈরি করে সেই ল্যাপটপের দিকে এগিয়ে গেল। এটি একটি প্রযুক্তিগত ক্যাবিনেটের পেছনে রাখা ছিল, যেখানে হয়তো কেউ যেত না। কাব্যে এটিকে বের করল এবং চালু করল। স্ক্রিনের আলো তার মুখে পড়ল, যাতে তার চোখে দৃঢ় সংকল্পের দ্যুতি স্পষ্ট দেখা যাচ্ছিল। সে কি করছে? বিকাশ মেহতা অন্ধকারে জিজ্ঞেস করলেন, কাব্যার দিকে এগিয়ে যেতে যেতে। আমি সিস্টেমের বেস কোডটিকে আবার লেখার চেষ্টা করছি, কাব্যা বলল। তার আঙুলগুলো আগের চেয়েও দ্রুত টাইপ করছিল। এটা শেষ উপায়, কিন্তু এটা কাজ করতে পারে। রাজবীর, যিনি এতক্ষণ মেঝেতে বসেছিলেন, ধীরে ধীরে উঠলেন এবং কাব্যার কাছে এলেন। তুমি কি সত্যি এমনটা করতে পারো? আমি চেষ্টা করছি, কাব্যা উত্তর দিল, স্ক্রিন থেকে চোখ না সরিয়েই। আমাকে কিছুটা সময় দিন। প্রতিটি কমান্ড, প্রতিটি কোডের লাইন যা কাব্যা লিখছিল তা ছিল অন্ধকারে একটি লাফ, এমন একটি চ্যালেঞ্জিং কাজ যা খুব কম লোকই করার কল্পনা করতে পারত। সে সিস্টেমের মৌলিক কোডটিকে আবার লিখছিল, কোনো রেফারেন্স ছাড়াই, শুধুমাত্র তার স্মৃতির উপর ভিত্তি করে, সেই সমস্ত কোডগুলোর উপর ভিত্তি করে যা সে বছরের পর বছর ধরে দেখেছে এবং মুখস্থ করেছে। একজন তরুণ ইঞ্জিনিয়ার, যিনি এতক্ষণ শান্ত ছিলেন, হঠাৎ চিৎকার করে উঠলেন। সে এমন একটি পদ্ধতি ব্যবহার করছে যা আমরাও জানি না। বিকাশ ঝুঁকে দেখতে লাগলেন। তার মুখে বিস্ময়ের ভাব ছিল, যেন তিনি কোনো অলৌকিক জিনিস দেখছেন। এ তো পুরনো সিস্টেমের বেসিক আর্কিটেকচার, যা আমরা 5 বছর আগে ব্যবহার করেছিলাম, কিন্তু এতে মডিফিকেশন আছে। হ্যাঁ, কাব্যা বলল, তার কণ্ঠে কিছুটা উত্তেজনা ছিল। আমি দেখলাম যে পুরনো সিস্টেমে একটি ট্রিগার পয়েন্ট ছিল, যা কখনো সক্রিয় হয়নি। আমি সেটার ব্যবহার করে নতুন সিস্টেমটিকে ব্যাকআপ থেকে রিস্টোর করার চেষ্টা করছি। রাজবীরের মুখে অবিশ্বাস দেখা গেল, যেন তিনি বুঝতে পারছিলেন না যে একজন পরিচ্ছন্নতা কর্মীর মেয়ে, যার কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছিল না, সে তাদের সবচেয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের থেকেও বেশি জানে। তুমি এসব কিভাবে জানো?
তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন। তার কণ্ঠে এখন অহংকার নয়, বরং গভীর কৌতূহল ছিল। মনোজ এগিয়ে এসে তার মেয়ের কাঁধে হাত রাখলেন। তার চোখও জলে ভরা ছিল, কিন্তু তাতে গর্বের এক ঝলকও ছিল। আমার মেয়ে সবসময়ই আলাদা ছিল, তিনি নিচু স্বরে বললেন। তার মা বলতো যে সে একদিন দুনিয়া বদলে দেবে। আমি কখনো বিশ্বাস করিনি, কিন্তু হয়তো তিনি সঠিক ছিলেন। কাব্যা ক্রমাগত টাইপ করতে থাকল। তার আঙুলগুলো বিদ্যুতের গতিতে চলছিল। সবাই তার চারপাশে জড়ো হয়েছিল। টর্চের আলোয় তার মুখ আর স্ক্রিন দেখা যাচ্ছিল। কেউ কথা বলছিল না, সবাই শুধু অপেক্ষা করছিল একটি অলৌকিকের আশায়। ঘণ্টা মনে হওয়া মিনিটগুলোর পর কাব্যা শেষ কমান্ডটি টাইপ করল। সে গভীর শ্বাস নিল, তার মায়ের লকেটটি স্পর্শ করল এবং তারপর এন্টার কি চাপল। এক মুহূর্তের জন্য কিছু হলো না। ঘরে নীরবতা ছিল, কেবল মানুষের হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। তারপর হঠাৎ একটি ধাতব শব্দ ঘরে প্রতিধ্বনিত হলো এবং এক এক করে মনিটরগুলো জ্বলে উঠল। তাদের নীল আলো অন্ধকারের ঘরে ছড়িয়ে পড়তে লাগল। তারপর হঠাৎ বিল্ডিংয়ের আলোও ফিরে এলো। সার্ভার রুমে উপস্থিত সবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, যেন তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সার্ভারগুলো ধীরে ধীরে চালু হতে লাগল। তাদের ধাতব আওয়াজ একটি সঙ্গীতের মতো লাগছিল, আশার সঙ্গীত। বিকাশ মেহতা মূল স্ক্রিনটি দেখলেন এবং তার চোখ বড় হয়ে গেল। ড্যাশবোর্ডের প্রতিটি ইন্ডিকেটর সবুজ দেখাচ্ছিল। সিস্টেম শুধু ফিরে আসেনি, বরং আগের থেকেও বেশি স্থিতিশীল ছিল। সিকিউরিটি প্রোটোকল, ডেটা ব্যাকআপ, সার্ভার সংযোগ সব কিছু আবার চালু হয়ে গিয়েছিল। ঘরে ধীরে ধীরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যা বিস্ময় এবং স্বস্তির মিশ্রণ ছিল। কিন্তু তাদের মনে একটি অদ্ভুত আশঙ্কাও ছিল। এই সব কি সত্যিই হচ্ছিল, নাকি এটি কেবল একটি অস্থায়ী স্বস্তি, যার পরে আরও বড় সংকট আসবে? সে করে দিয়েছে, সে সত্যিই করে দেখিয়েছে, একজন ইঞ্জিনিয়ার অবিশ্বাস নিয়ে বলল, যেন সে নিশ্চিত ছিল না যে এটা সম্ভব। সিস্টেম আবার অনলাইন, অন্যজন আনন্দে চিৎকার করে বলল। ওপরের তলাগুলো থেকে স্বস্তির আওয়াজ আসতে লাগল, কারণ এয়ার কন্ডিশনিং এবং ভেন্টিলেশন সিস্টেম আবার চালু হয়ে গেল। লিফটে আটকে পড়া লোকেরা বাইরে বের হতে লাগল এবং যোগাযোগ ব্যবস্থা ফিরে এলো। বাইরে থেকে জাপানি বিনিয়োগকারীদের ফোন আসতে লাগল, যাদেরকে এখন কোম্পানির এক্সিকিউটিভরা আশ্বাস দিচ্ছিলেন যে সব কিছু নিয়ন্ত্রণে আছে। কর্মচারীরা একে অপরকে জড়িয়ে ধরতে লাগল। তাদের চোখে মুখে স্বস্তি আর আনন্দের অশ্রু ছিল। তারা কখনো ভাবেনি যে একটি 16 বছর বয়সী মেয়ে, যাকে তারা কখনো জানত না, তাদের এই সংকট থেকে বাঁচিয়ে দেবে। কাব্যা ধীরে ধীরে ল্যাপটপটি বন্ধ করল এবং আবার রেখে দিল। তার কাজ শেষ হয়ে গিয়েছিল। সে তার বাবার দিকে তাকালো, যার চোখ থেকে জল ঝরছিল। মনোজ তার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন, যেন তাকে কখনো ছাড়তে চান না। রাজবীর সিং, যিনি এতক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি ধীরে ধীরে কাব্যার দিকে এগিয়ে গেলেন। তার মুখে এখন সেই অহংকার ছিল না যা সবসময় থাকত। তার চোখ ছলছল করছিল এবং তার মুখ একটি অদ্ভুত বিনয় দ্বারা পূর্ণ ছিল, এমন একটি ভাব যা তার উপর কখনো দেখা যায়নি। তিনি কাব্যার সামনে হাঁটু গেড়ে বসলেন এবং তার হাত ধরলেন। ঘরে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। রাজবীর সিং, যিনি কখনো কারো সামনে মাথা নত করেননি, আজ একজন পরিচ্ছন্নতা কর্মীর মেয়ের সামনে হাঁটু গেড়ে বসেছিলেন। আমি জানতে চাই, তিনি ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলেন। তার কণ্ঠে এক অদ্ভুত আবেগ ছিল। তুমি এইসব কিভাবে শিখলে? কে তোমাকে শেখালো? কাব্যা কিছুক্ষণ চুপ থেকে তার বাবার দিকে তাকালো, তারপর ঘরের বাকি লোকজনের দিকে। তার চোখও ছলছল করছিল। তারপর সে গভীর শ্বাস নিল এবং বলল, আপনারা সবাই, প্রতি রাতে যখন আপনারা আমাকে উপেক্ষা করতেন, আমি সেখানেই ছিলাম, লুকিয়ে শিখছিলাম। এটা তাদের জন্য ছিল। সে তার পকেট থেকে সোনার লকেটটি বের করল, যাতে তার মায়ের একটি পুরনো ছবি ছিল। সেই ছবি দেখে ঘরে উপস্থিত সবার চোখ আর্দ্র হয়ে গেল। ছবিতে একজন সুন্দরী মহিলা হাসছিলেন। তার চোখে সেই একই দ্যুতি ছিল যা কাব্যার চোখে ছিল, এমন এক দ্যুতি যা বলছিল যে সে অসাধারণ। আমার মা, কাব্যা আরও বলল। তার কণ্ঠে আবেগ ছিল। তিনি একটি কম্পিউটার সেন্টারে কাজ করতেন। তিনি আমাকে প্রোগ্রামিং শেখাতেন, যতক্ষণ না তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। যন্ত্রণাদায়ক ক্যান্সার তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিল। ঘরে নীরবতা নেমে এলো। সবাই কাব্যার গল্প শুনছিল, এমন একটি গল্প যা মন ছুঁয়ে যাচ্ছিল। মৃত্যুর আগে কাব্যা চালিয়ে গেল। তিনি আমার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমি কখনো প্রোগ্রামিং শেখা ছাড়ব না। আমাদের কাছে আমাকে কলেজে পাঠাবার টাকা ছিল না, তাই আমি নিজের মতো করে শেখার সিদ্ধান্ত নিলাম। বাবা যখন রাতে কোম্পানিতে পরিষ্কার করতে আসতেন,
আমি লুকিয়ে তার সাথে আসতাম। আমি সার্ভার রুমের পেছনে লুকিয়ে বসে থাকতাম এবং ইঞ্জিনিয়ারদের দেখতাম। আমি প্রতিটি কোড, প্রতিটি কমান্ড মুখস্থ করতাম। তারপর বাড়ি গিয়ে কাগজে লিখে অনুশীলন করতাম। রাজবীরের চোখ থেকে জল ঝরতে লাগল। তিনি বুঝতে পারলেন এই মেয়েটির জীবন কেমন ছিল, যার সবকিছু শেখার ক্ষমতা ছিল কিন্তু কোনো সুযোগ ছিল না। কাব্যা, রাজবীর ধীরে ধীরে বললেন। তার কণ্ঠে এক নতুন সম্মান ছিল। আজ থেকে তোমার জন্য এখানে একটি জায়গা নিশ্চিত, উপহার হিসেবে নয়, বরং তোমার যোগ্যতার কারণে। কাব্যার চোখ বড় হয়ে গেল। কি? আপনি কি সত্যি বলছেন? রাজবীর তার হাত বাড়ালেন এবং পুরো ঘরের সামনে উচ্চস্বরে ঘোষণা করলেন, আজ থেকে কাব্যা এই কোম্পানির নতুন জুনিয়র ডেভেলপার হবে। আর শুধু এটাই নয়, আমরা তার পড়াশোনার পুরো খরচ বহন করব, সে যে কলেজে যেতে চায়। ঘরে করতালি প্রতিধ্বনিত হলো। মনোজের চোখ থেকে জল ঝরছিল। তিনি তার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন। কাব্যাও কাঁদছিল, কিন্তু এবার তা ছিল আনন্দের অশ্রু। বিকাশ মেহতা এগিয়ে এসে কাব্যার কাঁধে হাত রাখলেন। তোমার মতো প্রতিভাবান মেয়ের সাথে কাজ করতে পেরে আমি খুব খুশি হব, তিনি বললেন। তার কণ্ঠে গর্ব ছিল। যেমন ভোরের প্রথম কিরণগুলো জানালা দিয়ে ভেতরে আসতে লাগল, ঘরে উপস্থিত প্রত্যেকে অনুভব করল যে তারা একটি অসাধারণ ঘটনার সাক্ষী হয়েছেন। এমন একটি মেয়ে যাকে কেউ কখনো দেখেনি, আজ সবার নায়িকা হয়ে উঠেছিল। কাব্যা তার মায়ের লকেটটি আবার নিজের গলায় পড়ল। আমি তোমার প্রতিশ্রুতি পালন করেছি মা, সে মনে মনে ভাবল। একটি ছোট্ট হাসি তার ঠোঁটে ছিল। ঘরের পিছনের অংশ থেকে সবাই দাঁড়িয়ে করতালি দিতে শুরু করল এবং এভাবেই সেই দিন একটি অদৃশ্য মেয়ে সবার ভাগ্য বদলে দিল। সে শুধু একটি কোম্পানিকেই বাঁচায়নি, সে দেখিয়ে দিল যে সত্যিকারের প্রতিভা, দৃঢ় সংকল্প এবং মায়ের কাছে করা একটি প্রতিশ্রুতি যে কোনো বাধা অতিক্রম করতে পারে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের জীবনে কত এমন অমূল্য রত্ন লুকিয়ে থাকে যাদের আমরা দেখতেই চাই না? কাব্যার গল্প আমাদের শেখায় যে প্রতিভা যে কোনো পোশাকে, যে কোনো পরিস্থিতিতে জন্ম নিতে পারে। সে পরিচ্ছন্নতা কর্মীর মেয়ে ছিল, কিন্তু তার মধ্যে এমন প্রতিভা ছিল যা যে কোনো ইঞ্জিনিয়ারের থেকে বেশি ছিল। ভাবুন, যদি রাজবীর তাকে একটি সুযোগ না দিতেন, তবে কি হতো? কতবার আমরা নিজেরাই আমাদের জীবনে কাউকে কেবল এই কারণে উপেক্ষা করেছি যে তারা আমাদের চোখে গুরুত্বপূর্ণ ছিল না? এক মায়ের প্রতিশ্রুতি, এক মেয়ের সংকল্প এবং লুকিয়ে শেখার জেদ, এই তিনটি জিনিস কাব্যাকে অসাধারণ করে তুলেছিল। আপনি কি আপনার জীবনে এমন সংকল্প নিয়ে আপনার স্বপ্ন পূরণের পথে চলেন? যদি আপনি কাব্যার জায়গায় থাকতেন, তবে কি আপনিও আপনার মায়ের কাছে করা প্রতিশ্রুতি এত কঠোর পরিশ্রম করে পালন করতেন? প্রত্যেক মানুষ নিজের ভেতরে একটি কাব্যাকে লুকিয়ে রেখেছে, সেই অংশ যা অসাধারণ কাজ করতে পারে। শুধু তাকে একটি সুযোগ দরকার, নিজেকে প্রমাণ করার একটি সুযোগ দরকার। যদি আপনার এই গল্পটি ভালো লাগে, তবে এটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ কখনো কখনো একটি গল্প কারোর জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলকে ফলো করুন, যাতে এমন আরও আবেগপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক গল্প আপনার কাছে পৌঁছতে পারে। মনে রাখবেন, প্রতিটি মানুষের মধ্যে একটি অসাধারণ গল্প লুকিয়ে থাকে। হয়তো পরের গল্পটি আপনার হবে।